নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্কা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। অসমে অঘোষিত এমার্জেন্সি চলছে, অভিযোগ শিলচর জেলা কংগ্রেসের। মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য করছে একাংশ এসএইচজি, মনগড়া জিও ট্রেকিং। ফের মেহেরপুর সিটি হোমের জমি জবরদখলের চেষ্টা, সরব আবাসিকরা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। অসমে অঘোষিত এমার্জেন্সি চলছে। বর্তমানে সমগ্র রাজ্যে মুখ্যমন্ত্রী ও বিজেপি দল বুঝতে পেরেছে জনগণ তাদের প্রতি আস্থা হারিয়ে ফেলেছেন। এবারের বিধানসভা অধিবেশনে কিছু নজিরবিহীন ঘটনা সংঘটিত হয়েছে। বিধানসভা হলো গণতন্ত্রের মন্দির, কিন্তু বিধানসভায় এবার যেসব ঘটনা সংঘটিত হয়েছে তা ইতিহাসের কোথাও দেখা যায়নি। বুধবার শিলচর জেলা কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে একথা বলেন শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। এদিন সাংবাদিক বৈঠকে বিধায়ক খলিলুদ্দিন মজুমদার, সূর্যকান্ত সরকার প্রমুখকে পাশে বসিয়ে অভিজিৎ বলেন, গত 21 মার্চ পবিত্র বিধানসভায় বিজেপি বিধায়ক রূপজ্যোতি কুর্মী, বিধায়ক সেরমান আলী ও অখিল গগৈর বিরুদ্ধে যেভাবে তেড়ে এসেছিলেন, এই ঘটনা অসম বিধানসভার এক কলঙ্কিত অধ্যায়। এর আগে এ ধরনের কোনো ঘটনা দেখা যায়নি, কিন্তু বিধায়ক রূপজ্যোতি কুর্মীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে তাকে মুখ্যমন্ত্রীর প্রশ্রয় দিয়েছেন। তিনি বলেন, পরবর্তী সময়ে বিধানসভার উপাধ্যক্ষ নোমল মুমিনকে কংগ্রেস বিধায়ক নুরুল হুদা আক্রমণ করেছেন বলে ঘটনা সাজিয়ে রাজনৈতিক ষড়যন্ত্র করা হয়েছে। অভিজিৎ বলেন, বিধায়ক নুরুল হুদা যদি কিছু করেছেন তা সিসিটিভির তদন্তে দেখা যেত, কিন্তু মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সেটা না করে বিধায়ক নুরুল হুদার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য উপাধ্যক্ষ নোমল মুমিনকে বলেছেন। এছাড়া পরদিন সারা রাজ্যে এই ঘটনাকে সামনে নিয়ে এসে বিজেপি প্রতিবাদী কর্মসূচি পালন করে রাজনৈতিক ফায়দা তোলার জন্য চেষ্টা করেছে। এছাড়া বিজেপি এই ঘটনাকে ধর্মীয় ও জাতিগত ঘটনা হিসেবে প্রমাণ করতে উঠে পড়ে লেগেছে। সাংবাদিক বৈঠকে অভিজিৎ পাল আরও বলেন, বর্তমান অসমে এমার্জেন্সি চলছে, তাই বুদ্ধিজীবী রাজনৈতিক নেতা, সাংবাদিক কেউ কিছু বললে বা প্রতিবাদ করলে পুলিশ ডেকে গ্রেফতার করানো হচ্ছে। এদিন তিনি গুয়াহাটির সাংবাদিক দিলওয়ার হোসেন মজুমদারকে গ্রেফতার করার ঘটনার নিন্দা ও ধিক্কার জানান এবং সাংবাদিক দিলওয়ারকে নিঃশর্ত মুক্তির আহ্বান জানান। নুরুদা নিজে স্পিকারের কাছে রিটার্ন দিয়েছেন, লিখিত দিয়েছেন যে যদি সিসিটিভি ফুটেজ চেক করে কোনো ধরনের কোনো আমার উপর যদি কোনো কিছু দোষ বর্তায়, বিধানসভার অধ্যক্ষ যে ডিসিশন নেবেন আমরা মাথা পেতে নেব। সেদিন যে ঘটনাটা ঘটেছিল 22 তারিখে, যেটাকে নিয়ে এত ধরনের ভারতীয় জনতা পার্টি একটা বিভাজনের রাজনীতি সৃষ্টি করছে, রাজনীতির জন্য ওনারা সেই বিধানসভার মিথ্যা একটা অভিযোগকে নিয়ে প্রত্যেক জেলায় জেলায় ওনারা আন্দোলন করেছেন। কিন্তু আমাদের প্রশ্ন হলো যে বিধানসভাতে এত বেশি সিকিউরিটি জোন এরিয়া, এখানের মধ্যে সিসিটিভি ফুটেজ প্রত্যেক জায়গায় জায়গায় লাগানো আছে সিসিটিভি, তাহলে সঙ্গে সঙ্গেই কেন ডেপুটি স্পিকারের উপর যদি আমাদের বিধায়ক নুরুল হুদা আক্রমণ করে থাকেন, সঙ্গে সঙ্গে কেন সেটাকে সিসিটিভি ফুটেজ চেক করে কেন নুরুল হুদার উপর ব্যবস্থা নেওয়া হলো না? কেন মুখ্যমন্ত্রী 2 দিন পর উনি বললেন, গতকালকে উনি ইয়েতে বলেছেন, বিধানসভাতে বলেছেন, যদি ডক্টর নোমল মুমিন চান তাহলে এটা তদন্ত করা হবে। কেন ডক্টর নোমল মুমিনের উপর আক্রমণ হয়েছে উনি কেন চাইবেন? সেটা বিধানসভার অধ্যক্ষ, আসামের মুখ্যমন্ত্রী এটা সঙ্গে সঙ্গে উচিত ছিল যে এটাকে সিসিটিভি ফুটেজ চেক করে সঙ্গে সঙ্গে এটা ব্যবস্থা নেওয়া। যেহেতু ওনাদের কাছে এই ধরনের কোনো প্রমাণ নেই, সেই জন্য এটাকে রাজনৈতিক ভাবে রং দেওয়ার জন্য ওনারা এটা ভারতীয় জনতা পার্টিকে দিয়ে এটা একটা প্রত্যেক জায়গায় জায়গায় ওনারা নির্বাচনের প্রচারে আনার জন্য, এটাকে ধর্মীয় বিভাজনের সৃষ্টি করার জন্য, এটাকে জাতিগত ভাবে বিভাজন করার জন্য এটাকে নিয়ে, এবং রূপজ্যোতি কুর্মীর যে প্রসঙ্গটাকে সেই প্রসঙ্গটাকে ঢাকার জন্য ওনারা এটা।
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশ অমান্য করছে একাংশ এসএসজি। বুধবার বরখোলার অন্তর্গত বদরপুর মাসিমপুর গাঁও পঞ্চায়েত এলাকার বাদরিপাড় গ্রামের ভুক্তভোগীরা সংবাদ মাধ্যমের কাছে বলেন, মুখ্যমন্ত্রী রাজ্যে বসবাস করা দরিদ্র জনসাধারণের গৃহ নির্মাণের জন্য প্রধানমন্ত্রী আবাসের অনুমোদন দিয়েছেন। অন্যদিকে সরকার কর্তৃক নির্দেশ জারি করা হয়েছে যে প্রতিটি গৃহে জিও ট্রেকিং করার জন্য, কিন্তু বরখোলা উন্নয়ন খণ্ডের এসএসজি কর্মী পুষ্পা দাস ও তার মা সাবিত্রী দাস মন গড়া জিও ট্রেকিং করে যাচ্ছেন। বদরপুর মাছিমপুর গ্রাম পঞ্চায়েত এলাকার সবচেয়ে দরিদ্রতম গ্রাম 1 থেকে 4 নং ওয়ার্ডে জিও ট্রেকিং না করে অন্য ওয়ার্ডে করছেন বলে অভিযোগ করেন গ্রামবাসীরা। এলাকার এক প্রাক্তন পঞ্চায়েত সদস্য বলেন, 2018 থেকে ওই এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনার কোনো জিও ট্রেকিং হচ্ছে না। তাই এদিন কাছাড়ের জেলা আয়ুক্ত ও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেন তিনি। এদিন উপস্থিত ছিলেন আব্দুল কুদ্দুস বরভুইয়া, খৈরুল হক মজুমদার, শামসুল হক লস্কর, কবির উদ্দিন, মইনুল হক বরভুইয়া প্রমুখ। আমরা এই এলাকাত বিশেষ করিয়া 99% মানুষ গরিব অসহায় মানুষ। সরকারের দেওয়া যে প্রধানমন্ত্রী আবাস যোজনার ওইতে গেলে যে জিও ট্রেকিং করা হয়, বিগত দিনে আমরা এই গ্রাম বঞ্চিত হয়েছে জিও ট্রেকিং থাকিয়া। বর্তমানে আবার আইসে, আমরা যতটুকু বিশ্বাস এইবারও আমরা বঞ্চিত হয়ে যাই আর গিয়া যারা খতরা আর কি ওই যে বঞ্চিত হওয়ার আমরা ধারণা, তাইলে আমরা যাতে বঞ্চিত এই জিও ট্রেকিং থেকে আমরা এই গ্রাম বঞ্চিত না হয় এর লাগিয়ে আমরা সরকারের কাছে আমরা অনুরোধ জানাই। সারা পড়িয়া আগুলা দিয়া রইয়া খাইয়া আমরা এখন গড় পাই না কইতে কইতে আমরা বাদি আর খেয়ালে করে না, গরিবরা খেয়ে পছন্দ করেননি, ধনির যার টাকা আছে তার বাদি পছন্দ আছে। মেহেরপুর সিটি হোমের জমি জবরদখল নিয়ে সরব হলেন আবাসিকরা। এক সাংবাদিক সম্মেলনে হোমের বাসিন্দারা জানান, সম্প্রতি শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী জানিয়েছেন, সিটি হোমের মামলা উঠিয়ে নিলে পুনর্বাসন সহ হোমের বাসিন্দাদের জমির ব্যবস্থা করে দেবেন। বিধায়কের এই কথার উত্তরে হোমের বাসিন্দারা জানিয়েছেন, রাজনেতাদের কথায় তাদের কোনো বিশ্বাস নেই। আগে পুনর্বাসনের ব্যবস্থা করা হোক, এরপর মামলা প্রত্যাহার করবেন তারা। বর্তমানে কিছু দালাল গোছের লোক হোমের জমি দখলের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিধায়ক তাদের ব্যাপারে কোনো মন্তব্য না করে বিভিন্ন খবরের কাগজে কিছু স্বার্থান্বেষী ও আত্মলোভী মানুষ জমি জবরদখল করছে বলে মন্তব্য করেছেন। সেই স্বার্থান্বেষী আত্মলোভী মানুষ কারা, তাদের নাম প্রকাশ্যে তুলে ধরার আবেদন জানিয়েছেন তারা। হোমের বাসিন্দারা আরও জানান, 1958 সাল থেকে বিভিন্ন পরিবার মেহেরপুর সিটি হোমে বসবাস করে আসছে, যার মধ্যে অনেকের মৃত্যু ঘটেছে এবং কিছু পরিবার পুনর্বাসন পেয়ে অন্যত্র সরে গেছে। কিন্তু বর্তমানে যেসব পরিবার হোমে বসবাস করছেন তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হলেও কেউ তাদের দিকে ফিরেও তাকাচ্ছে না, বরং কতিপয় দালাল হোমের জমি দখল করতে সক্রিয় হয়ে উঠেছে। তৎকালীন কংগ্রেস সরকারের আমলে বিভিন্ন সংস্থা ও সংগঠনের নামে জমির অ্যালটমেন্ট দেওয়া হয়েছিল। এর বিরুদ্ধে হোমের বাসিন্দারা গুয়াহাটি হাইকোর্টের দ্বারস্থ হলে পুনর্বাসন না দেওয়া পর্যন্ত হোমের কোনো পরিবারকে অন্যত্র সরানো যাবে না বলে আদালতের তরফে রায় দেওয়া হয়েছে। কিন্তু এরপরও স্থানীয় কিছু দালাল ফের সক্রিয় হয়ে ওম ট্রেডার্স নামের বেসরকারি প্রতিষ্ঠান খুলে ব্যবসা চালাচ্ছে। এর বিরুদ্ধে ফের গুয়াহাটি হাইকোর্টে মামলা করেছেন হোমের বাসিন্দারা, কারণ সরকারি তরফে কাউকে জমি প্রদান করা হয়নি বলে এদিন জানিয়েছেন তারা। কিন্তু এরপরও সরকারি জমি দখল করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার সাহস দালালরা কোথা থেকে পেল, এ নিয়ে প্রশ্ন উত্থাপন করেছেন তারা। আদালতে মামলা চললেও জমি দখলের প্রচেষ্টা অব্যাহত রেখেছে দালালরা। গোটা বিষয়টি বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নজরে এনে অতিসত্বর বিহিত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন তারা। কথা হচ্ছে যে আমরা এইখানে আইয়া তাই পুনর্বাসন দেওয়ার পরে তারপরে গিয়ে আমরা কেসটা উদ্র করবো। এর আগে কোনো মতেই আমরা কেসটা উদ্র করতাম। হ্যাঁ, তদুপরি দেখা যায় কি এখানে আপনার এই বাইরের থেকে আইয়া বিভিন্ন জমি দখল করে এই করে সেই করে, এইটা জানা সত্ত্বেও তার কাছ থেকে কোনো পাইলাম না পত্রিকা মারফত। আমরা দেখা যায় কিটা এই যে দালালরা যেটা করতেছে এইটার কোনো প্রতিবাদ নাই। এরপর দেখা যায় পত্রিকাতে দেখা যায় যে এইখানে যারা স্বার্থান্বেষী আছে, এইখানে যারা আত্মলোভী আছে, তারা করতে কে আত্মলোভী আর কে স্বার্থান্বেষী ওইটা আমরা যদি জানাই তা আমরা খুব উপকৃত হই।
আচ্ছা, এমএলএ বিশ্বাস যতক্ষণ পর্যন্ত আমরা এইখানে পুনর্বাসন হাতে নাতে পাইছি না ততক্ষণ পর্যন্ত আমার কোনো বিশ্বাস নেই। তো প্রথম করছি যেটা ওই যে বিভিন্ন সংস্থায় নিছিল ওইটা আমরা বিমলাংশু রায় এবং উদয় শঙ্কর গোস্বামীর নেতৃত্বে আমরা কেসটা করছিলাম। রায় বাইরেছিল, রায়ে আমরা বাইরেছে যেটা এখানে আমরা পুনর্বাসন না দেওয়া পর্যন্ত এখান থেকে সরাইতো না। আর এখন যেটা কেস করছি দেখা যায় কিটা এই যে দালাল দেবাশিস রায় হঠাৎ করে এখানে ভুয়া সিএসসির নামে এইখানে দেখা যায় কিটা ওম ট্রেডার্সের ব্যবসা চালাইতেছে, তার এগেনস্টে আমরা কেস করছি। শিলচর জেলা কংগ্রেস কমিটির এক প্রতিনিধি দল বুধবার এনএইচডিসিএল এর জেনারেল ম্যানেজার গৌরাঙ্গ দেওঘরের সঙ্গে সাক্ষাৎ করে সোনাই রোডে নির্মীয়মান রাস্তা ও ড্রেনের কাজের বিভিন্ন দিক তুলে ধরে অতিসত্বর সমস্যার সুরাহার আবেদন জানিয়েছে। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল বলেন, শিলচর মিজোরাম জাতীয় সড়কের কাজ নির্মাণ সংস্থা এনএইচডিসিএল এর আওতায় শুরু হয়েছে, কিন্তু কাজ চলাকালীন সোনাই রোড এলাকার কিছু কিছু জায়গায় রাস্তা 2.5 থেকে 3 ফুট উঁচু করা হয়েছে। ফলে বর্ষার মরশুমে স্থানীয়দের জলের নিচে থাকতে হবে। সম্পূর্ণ অবৈজ্ঞানিক পদ্ধতিতে কাজ শুরু হওয়ায় বর্তমানে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার জনগণ সহ ব্যবসায়ীরা। বিষয়টি নিয়ে সোনাই রোড উন্নয়ন সংস্থা সহ স্থানীয়রা অনেকবার বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ করলেও সমস্যার সুরাহা হয়নি। এলাকায় থাকা 2টি ক্রস কালভার্টের কাজও এখনো সম্পন্ন হয়নি। নালার কাজ চলছে নিম্নমানের। ড্রেন থেকে রাস্তার উচ্চতা 2.5 থেকে 3 ফুট করা ভারতের ইতিহাসে একটি বিরল উদাহরণ বলে মন্তব্য করেছেন অভিজিৎ পাল। গোটা বিষয়টি বিভাগীয় কর্তৃপক্ষকে জিজ্ঞেস করলে তিনি জানান, কাছাড়ের তৎকালীন জেলাশাসক রোহন কুমার ঝা মানুষের সমস্যা পেছনে ফেলে প্রথমে রাস্তার কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। ফলে বিভাগ রাস্তা নির্মাণের ক্ষেত্রে বিশেষ নজর দিয়েছে। অভিজিৎ জানান, রাস্তা উঁচু করায় দুপাশে থাকা ব্যবসায়িক প্রতিষ্ঠান সহ স্থানীয়দের ঘরে জল প্রবেশ করার পাশাপাশি গোটা এলাকা আবর্জনাময় হয়ে উঠবে। জনগণের করের টাকা দিয়ে সরকার উন্নয়নের কাজ শুরু করেছে, কিন্তু মানুষের অসুবিধার কথা কেউই চিন্তা করছে না। এনএইচডিসিএল এর সাথে রাজ্য সরকারের কোনো বিভাগেরই যোগাযোগ নেই, ফলে দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়রা। উন্নয়নের নামে অর্থের হরির লুট কংগ্রেস কখনো মেনে নেবে না। আগামী 15 দিনের মধ্যে সমস্যার সুরাহা না হলে এনএইচডিসিএল কার্যালয় ঘেরাও করার পাশাপাশি প্রয়োজনে স্থানীয়দের সঙ্গে নিয়ে জেলা কংগ্রেস বৃহৎ আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে বলেও এদিন হুঁশিয়ারি দিয়েছেন তারা। বর্ষা আসলে এবার মানুষের হাহাকার পরিস্থিতি হবে। সোনাই রোড থেকে এই বৃহত্তম এরিয়া নিয়ে লিঙ্ক রোড, সোনাই রোড, নাগাটিল্লা এত অঞ্চলের মানুষ এবার জলমগ্ন থাকবেন। তাই উনি বলেছেন, আমাদের কথা দিয়েছেন 15 দিনের ভিতর করবেন। এবং তার থেকেও উনি আরও বলেছেন যে আসাম গভর্নমেন্টের ডিপার্টমেন্টদের সঙ্গে ওনাদের কোনো কোপারেশন নেই, এবং কোপারেশন না থাকার ফলে আজকে দেখা যায় যে ওনাদের যখন রাস্তার কাজ চলছে তখন এসিবি এই লাইন হয়ে অনেকের ঘরের টিভি, ফ্রিজ, ইলেকট্রনিক জিনিস নষ্ট হয়েছে। ওনাদের সঙ্গে এসিবির কোনো যোগাযোগ নেই, মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের সাথে ওনাদের কোনো সম্পর্ক নেই। মিউনিসিপ্যালিটি আশ্চর্যজনক ব্যাপার, এদিকে যখন ওনাদের সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যখন টাকা স্যাংশন হয়েছে ঠিক সেই সময় দেখা যায় মিউনিসিপ্যালিটি 40 লাখ টাকার একটা আনটাইড ফান্ডের কাজ ড্রেনের কাজ করেছে, যে ড্রেনের কাজটা মাত্র সম্পন্ন হয়েছে কিছুদিন আগে, 6-7 মাস 8 মাস আগে। এখন দেখা যায় এই ড্রেনটা আবার নতুন করে বানাতে হবে। তাহলে দেখুন যে সরকারের টাকাকে কিভাবে অপচয় করা হচ্ছে। একবার সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ফান্ড আনা হচ্ছে, এনে এসে উন্নয়নের নামে যে হরিণ লুট চলছে, আমরা যে বারবার বলে আসছি যে উন্নয়নের নামে হরিণ লুট চলছে, এবং কংগ্রেস যখন এইসব হরিণ লুট নিয়ে যখন এখন আওয়াজ তুলছে তখনই বিজেপির গাত্র দেওয়া হচ্ছে, বিজেপি নেতাদের গাত্র দেওয়া হচ্ছে। ওনারা বলছেন যে আমরা উন্নয়নে বাগড়া দিচ্ছি, আমরা উন্নয়নে বাগড়া দিইনি। সরকারের টাকাকে উন্নয়ন নামে যেভাবে তারা অপচয় করে যাচ্ছেন, একদিকে সেন্ট্রাল গভর্নমেন্টের ফান্ড, একদিকে আনটাইড ফান্ড, একদিকে মিউনিসিপ্যালিটি নির্বাচন না করে জনগণের করের টাকা দিয়ে ওনারা ইচ্ছা মতো ওনারা খরচ করে যাচ্ছেন। হাইওয়ে রোডের মধ্যে মিউনিসিপ্যালিটির ড্রেন, মিউনিসিপ্যালিটির টাকা সাধারণত মিউনিসিপ্যালিটির গল্লিতে খরচ করা হয়, মিউনিসিপ্যালিটি ছোটো ছোটো রাস্তাতে খরচ করা হয়। দেখা যায় এখানে হাইওয়ের মধ্যে মিউনিসিপ্যালিটির ড্রেন বানানো হয়েছে 40 লাখ টাকা। শিলচর শহরকে স্বচ্ছ রাখার পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনায় সহায়তা করার পদক্ষেপ হিসেবে বুধবার কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির আওতায় শিলচর পুরসভাকে একটি ট্রিপার গাড়ি দিয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া গুয়াহাটি সার্কেল। শহরের বর্জ্য পদার্থ নিষ্কাশন ও উন্নত পরিকাঠামো গড়ে তোলার পাশাপাশি স্যানিটেশন পরিষেবা চাঙ্গা করার লক্ষ্যে এসবিআই এই ট্রিপারটি দিয়েছে। এদিন শিলচর পুরসভা প্রাঙ্গণে কাছাড়ের জেলাশাসক মৃদুল যাদবের হাতে আনুষ্ঠানিকভাবে ট্রাকের চাবি তুলে দেন এসবিআই এর আধিকারিকরা।
অনুষ্ঠানে জেলাশাসক এসবিআই এর উদ্যোগকে সাধুবাদ জানান। এদিকে এসবিআই এর আধিকারিকরাও এ ধরনের উদ্যোগে অংশ নিতে পারায় শিলচর পুরসভাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। তারা জানান এসবিআই সমাজের উন্নতির জন্য প্রতিশ্রুতিবদ্ধ। নতুন দান করা ডিপারটি শহরের বর্জ্য সংগ্রহ ও নিষ্কাশনে যথেষ্ট সহায়তা করবে বলে আশা প্রকাশ করেছেন তারা। আগামীতে শহর শিলচর একটি পরিষ্কার ও স্বাস্থ্যকর শহর হিসেবে গড়ে উঠবে বলেও আশাবাদী এসবিআই। এদিন এসবিআই এর ডেপুটি জেনারেল ম্যানেজার নীরজ কাপুর, রিজিয়নাল ম্যানেজার অবিনাশ হেমব্রম ও চিফ ম্যানেজার প্রসেনজিৎ বর্মন উপস্থিত ছিলেন। CSR के अंतर्गत उन्होंने टिप्पर गाड़ी सिस्टम म्यूनसिपल बोर्ड को दिया है, जिससे कि हमारा स्वच्छता अभियान का काम अच्छा होगा। हम उनके धन्यवाद देते हैं और हम आशा करते हैं कि आगे वाले समय में भी ये जो रिलेशनशिप है वो গুয়াহাটিতে সাংবাদিককে গ্রেফতার সোচ্চার শিলচর প্রেস ক্লাব। গুয়াহাটিতে কর্মরত সাংবাদিক দিলওয়ার হোসেন মজুমদারকে পুলিশ গ্রেফতার করার পরিপ্রেক্ষিতে শিলচর প্রেস ক্লাব প্রতিবাদে সোচ্চার হল। বুধবার শিলচর প্রেস ক্লাব আয়োজিত এক জরুরি সভায় এই ঘটনাকে দুর্ভাগ্যজনক, অপ্রত্যাশিত আখ্যায়িত করা হয়েছে। এর তীব্র নিন্দা ও ধিক্কার জানানো হয়েছে। অকারণে সাংবাদিকদের হেনস্থা করা তথা পুলিশে আতিশয্য বন্ধ করার জোরালো দাবি জানানো হয়েছে। বক্তব্য উপস্থাপন করেন সাধারণ সম্পাদক শঙ্কর দে, সাংবাদিক চয়ন ভট্টাচার্য, মকসুদুল চৌধুরী, অনাথ বন্ধু নন্দী, বিশ্বজিৎ রায়, সমীন সেনডেকা, অজিত দাস, দেবদুলাল মালাকার, মৃদুলা ভট্টাচার্য, বাবলু রাজভর, আহাদুল আহমেদ লস্কর, ভোলানাথ, দিলওয়ার হোসেন বরভুইয়া প্রমুখ। আমরা প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা সরকারকে, পুলিশ প্রশাসনকে এই বার্তাটুকু দিতে চাই যে আপনাদের এই যে পদক্ষেপ, এই পদক্ষেপ অবিলম্বে বন্ধ করুন, না হলে কিন্তু আপনাদের অবশ্যই জন আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে। কারণ ভারতবর্ষের মতো গণতান্ত্রিক দেশে এ ধরনের দৃষ্টিভঙ্গি কখনো কেউ মেনে নেবেন না। আমরা সংবাদ মাধ্যমের যারা রয়েছি, সাংবাদিকরা যারা রয়েছেন, তাদেরকে আপনারা এভাবে টার্গেট করে কখনো আপনারা সংবাদ মাধ্যমকে বিভ্রান্ত করতে পারবেন না। অবশ্যই আপনাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটাতে হবে এবং অবিলম্বে দিলওয়ার হোসেন মজুমদারকে তার উপর আরোপিত যে অভিযোগ রয়েছে সেই অভিযোগকে অতিরঞ্জিত না করে তাকে অবিলম্বে তাকে মুক্ত করে দেওয়া হোক। আমরা এই জোরালো দাবি উত্থাপন করছি এবং সাংবাদিকদের আপনারা প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করে শুধু আপনাদের সেই প্রচারের যন্ত্র হিসাবে আপনারা যদি দেখেন তাহলে সেটা কিন্তু ঐতিহাসিক ভুল হবে, একথাটুকু আমরা জানিয়ে দিতে চাই। বরাক উপত্যকায় কোনো নেতা, মন্ত্রী বা ভিআইপিএলে পানীয় জল ভাগ্যে জোটে শিলচর শহরের রামকৃষ্ণপল্লীর বাসিন্দাদের। জলের অভাবে স্বামী বিবেকানন্দ বহুমুখী বিদ্যামন্দির হাই স্কুলের মিড ডে মিল বন্ধ থাকে সপ্তাহে 4 থেকে 5 দিন। বারবার বিভাগীয় কর্তৃপক্ষ, নেতা, মন্ত্রী সহ বিভিন্ন স্তরে অভিযোগ গত 4-5 বছর থেকে একই ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয়রা। বুধবার এলাকাবাসী একত্রিত হয়ে জানালেন, নির্বাচনে এবার যারাই প্রচারে এই এলাকায় আসছেন তাদের এলাকায় ঢুকতে দেওয়া হবে না। শিলচর শহরের মালুগ্রাম এলাকার রামকৃষ্ণপল্লীতে কয়েক হাজার মানুষের বসবাস, কিন্তু কর্তব্যের গাফিলতির জন্য প্রতিদিনই এলাকার মানুষ পানীয় জল থেকে বঞ্চিত। এ নিয়ে পুরসভার কাছে অভিযোগ জানালে পুরসভার ভুক্তভোগীদের জেলা প্রশাসনের কাছে পাঠিয়ে দেওয়া হয়। জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করলে জেলা প্রশাসন পুরসভার কাছে পাঠিয়ে দেয়। হাই স্কুলের শিক্ষকরা জানান, বিদ্যালয়ে রয়েছে কয়েকশো ছাত্রছাত্রী, যেমনি মিড ডে মিল যেমনি রান্না করা যাচ্ছে না, তেমনি বাচ্চাদের টয়লেটে যেতেও প্রবলেম হচ্ছে। অথচ সরকারের পক্ষ থেকে স্বচ্ছ ভারত নিয়ে সচেতনতা করার জন্য বলা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বারবার জানানো সত্ত্বেও কোনো নড়চড় নেই। এলাকার বাসিন্দা সুদীপ চক্রবর্তীর বক্তব্য, পুরসভা, জেলা শাসক সহ জনস্বাস্থ্য কারিগরি বিভাগের রীতিমতো খেলা চলছে স্থানীয় বাসিন্দাদের নিয়ে। যদিও প্রধানমন্ত্রী বলেছেন দেশের প্রতিটি বাড়িতে 55 লিটার করে জল পৌঁছে দেওয়া হবে, কিন্তু অসমের দ্বিতীয় বৃহত্তম শিলচর শহরের এই এলাকার মানুষ কবে নিয়মিত জল পাবেন সেটাই একটা বড় প্রশ্ন। যে ট্যাঙ্কি থেকে আমাদের জল আসে সেটা আমরা গিয়ে 6 নম্বর না 7 নম্বরে রোটেশনে আমরা পাই। যখন ট্যাঙ্কির জল নিচে চলে আসে অটোমেটিক প্রেসার পাই না। আমরা কিন্তু জেলা উপায়ুক্তের সামনে এবং মিউনিসিপ্যালিটিকে আমরা এও বলেছিলাম যে আপনারা একটা কাজ করুন, যে আমাদেরকে, ঠিক আছে আপনারা রুলস দেবেন না, আমাদেরকে অল্টারনেট দিতে, একদিন পর পর
আমরা যখন 7 নম্বরে পাচ্ছি, একদিন আমাদেরকে 1 নম্বর বা 2 নম্বরে দিন, একদিন আমাদেরকে 7 নম্বরে দিন, যাতে একদিন আমরা ভালো জল পাই, পরের দিন হয়তো আমরা চালিয়ে নেব। তাও তারা কোনো ধরনের এই হয়ে যাবে, এটা চেঞ্জ করতে হবে, এই করে করে আমাদের আজকে পর্যন্ত আমরা, সামনে আসছে বর্ষা, এই বর্ষার সময় জলের জন্য কিভাবে হাহাকার। আর দেখেন সবের দ্বারা সম্ভব নয় যে কর্তৃপক্ষ এবং পুরসভার দৌলতে আমরা এই বিশুদ্ধ জল থেকে বঞ্চিত হচ্ছি। তাদের এই যে নেগলিজেন্সির কারণে আমরা জল থেকে বঞ্চিত হচ্ছি। করবো বাধ্য হয়ে আমরা হয়তো সামনে হয় পিএইচএন পৌরসভার সামনে সব মহিলাদেরকে নিয়ে আমরা আন্দোলনে যাব। কালাইনে উদ্ধার যুবকের মৃতদেহ। আজ সকালে কালাইন সৎসঙ্গ আশ্রম রোডে বালিকা বিদ্যালয় ও রিলায়েন্স ট্রেন্ডসের মধ্যবর্তী স্থানে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। মৃত ব্যক্তির পকেট থেকে একটি ভোটার আইডি কার্ড উদ্ধার করা হয়েছে। ভোটার আইডিটি দেখে মৃতদেহটির পরিচয় কালাইন ধুমকোরের বাসিন্দা কালামউদ্দিন হিসেবে শনাক্ত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। খবর পেয়ে ছুটে আসেন কাটিগড়ার সার্কেল অফিসার। পরে সার্কেল অফিসারের উপস্থিতিতে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দেয়। আজকে পর্যন্ত কোনো ধরনের আসামি ধরা হয়েছে না। আপনি দেখবা যদি NH6 এর অবস্থা দেখেন, যানজট সমস্যা, সম্পূর্ণ পুলিশ প্রশাসন নির্লিপ্ত। এই সরকারের আমলে এই মানুষ যেসব অরাজক পরিস্থিতি আছে, এটার আমি তীব্র ধিক্কার জানাই। আর এই পরিস্থিতিতে ক্যারিয়ারে ওরাই হওয়ার প্রয়োজন আছে। আজকে যে এখানেও যে এই হয়েছে, যেসব ড্রাগসের ব্যবসা চলে খালাইনে, যেসব মদের রমরমা, এটার লাগিয়ে আজকের এই যে মৃত্যুর কারণ আমরা মনে করি। আর নাম তো বুঝতে পারি না, এখানে অজানা। সকালে এই এরিয়া ট্রেন্সর মালিক যখন জেনারেটর স্টার্ট করা তাইছে, তখন এ দেখছে যে এখানে একটা ডেড বডি পাওয়া গেছে। সন্ত্রাসী সরকারকে সরিয়ে বাংলাদেশের শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবি। বাংলাদেশের 55তম স্বাধীনতা দিবসে ফোরামের আলোচনা সভা শিলচর প্রেস ক্লাবে। ৭১-এর মুক্তিযুদ্ধী বিরোধী পাকিস্তানপন্থীরা বাংলাদেশের ক্ষমতা কুক্ষিগত করে প্রায় ৮ মাস ধরে যে হত্যাযজ্ঞ ধ্বংসলীলা চালিয়ে যাচ্ছে, যে কোনো মূল্যে এর অবসান ঘটাতে হবে। কারাবন্দী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির লক্ষ্যে ব্যাপকভাবে আন্তর্জাতিক জনমত তৈরি করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করে সন্ত্রাসী শাসকদের বিরুদ্ধে ময়দানে নেমে পড়তে হবে। বুধবার বাংলাদেশের 55তম স্বাধীনতা দিবস উপলক্ষে ইন্ডিয়ান ফোরাম ফর বাংলাদেশ পিস এর উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় এই অভিমত উঠে এসেছে। সঞ্জিত দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য উপস্থাপন করেন কবি সাংবাদিক অতীন দাস, ফোরামের মুখ্য সংযোজক শঙ্কর দে, অধ্যাপক নবেন্দু বণিক, কবি শতদুল আচার্য, সাংবাদিক চয়ন ভট্টাচার্য, সমাজকর্মী নবারুণ দে চৌধুরী, কবি মৃদুলা ভট্টাচার্য প্রমুখ। মানবতার বিরুদ্ধে কোনো ধরনের ঘটনা ঘটে ভারতের পক্ষে নীরব থাকা সম্ভব নয়। আন্তর্জাতিক দায়িত্ব পালনের জন্য ভারতবর্ষকে এই সমস্ত ব্যাপারে নজর রাখতে হবে। আমরা আশা করব বাংলাদেশের যারা মুক্তিযুদ্ধের চেতনা সম্পন্ন লোক, তারা সংখ্যায় মোটেই কম নয়। এখন রাজনৈতিক একটা অস্থিরতার জন্য তারা কিছুটা ছন্নছড়া অবস্থায় আছেন, কিন্তু পরিস্থিতি যেদিকে মূল নিচ্ছে আমরা আশা করতেই পারি। বাংলাদেশের এই চিন্তাধারা যেটা আছে বা কাজ চলছে, এটাকে সঠিক পথে আনার জন্য হস্তক্ষেপ করা অধিক প্রয়োজন। তবে বাংলাদেশের স্বাধীনতা খর্ব হলো, আবার হয়তো আরেকটা মুক্তিযুদ্ধ সামনে আছে, সেটা যেভাবেই হোক হবে, বাংলাদেশ আবার তার পুরোনো জায়গা আসবে। কিন্তু বড় প্রশ্ন হলো এই যে এর তীব্র বিরোধিতা করছি, এবং যারা পাকিস্তানপন্থী, সেই পাকিস্তানপন্থী যারা আজকে বাংলাদেশের ক্ষমতাকে যারা জোর করে দখল করেছে, তাদেরকে আমরা সতর্ক করে দিতে চাই যে শহীদের রক্ত, ৩০ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, যেখানে ভারতের একটা শক্তিশালী ভূমিকা ছিল। সেই শহীদের রক্ত কখনো বৃথা যেতে পারে না, এবং
আজকে নতুন করে বাংলাদেশকে সেই বিনির্মাণ করতে হবে। যারা স্বাধীনতার শত্রু তাদেরকে ক্ষমতা থেকে সরাতে হবে এবং এ ব্যাপারে আমি ভারত সরকারকে কঠোর পদক্ষেপ আরও শক্তিশালী ভূমিকা গ্রহণ করার জন্য আমরা আজকের এই সভা থেকে কর্মসূচি থেকে দাবি জানাচ্ছি। পাশাপাশি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে অবিলম্বে মুক্তি প্রদান করে তার নিরাপত্তা সামগ্রিকভাবে সুনিশ্চিত করতে হবে। আমরা এই দাবিও জানাচ্ছি এবং ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনাকে আমরা বাংলাদেশের পাশাপাশি ভারতেও সেই চেতনাকে সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্য, সেই চেতনায় সবাইকে উদ্বুদ্ধ হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। শিলচর রাধামাধব কলেজের দর্শন বিভাগের বিভাগীয় দেয়াল পত্রিকা জ্ঞানজ্যোতির একাদশ সংখ্যার আবরণ উন্মোচন হয়েছে বুধবার। এদিন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর অরুন্ধতী দত্ত চৌধুরী ফিতা কেটে দেয়াল পত্রিকা জ্ঞানজ্যোতির আবরণ উন্মোচন করেন। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর অরুন্ধতী দত্ত চৌধুরী। দেয়াল পত্রিকা সম্পাদনার সাথে জড়িত সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দর্শন বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর রুমানাথ চৌধুরী, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর কালীপদ দাস, শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর সন্তোষ বরা, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক দ্বয় যথাক্রমে ডক্টর অরুণাভ ভট্টাচার্য ও নম্রতা নাথ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর বিধান বর্মন প্রমুখ। ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন দর্শন বিভাগের সহকারী অধ্যাপিকা ডক্টর স্বর্ণালী রায়চৌধুরী। কেউ বলে না রামচন্দ্র 14 বছরের জন্য তার পিতার কথায় বনবাস চলে গিয়েছিলেন, এটা তো এথিক্স। 14 দিনের জন্য যদি কোনো ছেলে মেয়েকে বাবা ঘর থেকে বের করে দেয় কি হবে অবস্থা? আর 14 বছরের জন্য শুধু বাড়ি থেকে নয় জঙ্গলে পাঠিয়ে দিয়েছে। এগুলি আমাদের ইন্ডিয়ান এথিক্স। পিতামহ বিশ্ব পিতার জন্য চিরকুমার রয়ে গেলেন, রাজ্য ত্যাগ করলেন, প্রতিজ্ঞা করলেন, এগুলি আমাদের এথিক্স। আমরা যে দেখি শ্রাবণ কুমারের কথা দেখি, মা বাবা অন্ধ মা বাবাকে আমরা বাঁকে করে ওই ভাড়ে করে নিয়ে সমস্ত ভারতবর্ষ তীর্থস্থানে ঘুরিয়েছেন। এইগুলো আমরা এথিক্স। আমরা ঠিক ওইগুলোর দিকে আমাদের মর্যাদা পুরুষোত্তম রামের কথা বলি, কিন্তু আমরা কেউ বলি না 14 বছরের জন্য রাম চলে গিয়েছিলেন, বনে চলে গিয়েছিলেন। 14 দিনের জন্য, 14 ঘন্টার জন্য তোমাকে বাড়ি থেকে যদি বের করে দেওয়া হয়, বাবা বের করে দেন, বাবার উপর রিয়েকশন করবে। খোঁজের সম্প্রীতির ইফতারে শহরের বিশিষ্টজনের অংশগ্রহণ। রমজান মাসের শুরু থেকে খোঁজ ক্রীড়া ও সামাজিক সংস্থার ব্যবস্থাপনায় চলছে প্রতিদিন ইফতার আয়োজন। মঙ্গলবার খোঁজ কার্যালয়ে শহরের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে আয়োজন করা হয় সম্প্রীতির ইফতার মাহফিল। এতে রোজাদার ছাড়াও জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সভাপতি বাবুল হোর, শিলচর উন্নয়ন কর্তৃপক্ষের প্রাক্তন চেয়ারম্যান সুজন দত্ত, বিজয়ী সংঘের গৌতম পাল, বাপন চৌধুরী, সমাজকর্মী সুজিত দেব, বাপ্পা দাস, বিপ্লব দেব, আইনজীবী আলী রেজা ওসমানী, সাংবাদিক মিলন উদ্দিন লস্কর, মনসুর আলম, আলিমুদ্দিন আহমেদ, আমির হোসেন লস্কর, কামাল লস্কর, রেজওয়ান খান, বক্তারুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। শুরুতে খোঁজ সম্পাদক সজল লস্কর বলেন, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে রমজান মাসে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটলেও শিলচর তথা বরাক উপত্যকা ব্যতিক্রম। এখানে খোঁজ আয়োজিত প্রতিদিনের ইফতার মাহফিলে গড়ে 200 শতাধিক মানুষ ইফতার করছেন। ইফতারে 80% সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন অমুসলিমরা। এটা সম্প্রীতির এক অনন্য নজির বলে তিনি অভিমত ব্যক্ত করেন। এদিন ইফতার মাহফিলে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন খোঁজ সভাপতি ডক্টর মোহাম্মদ মাসুম, বাবুল হোর ও সাংবাদিক মিলন উদ্দিন লস্কর। এদিনের ইফতার মাহফিলের প্রধান আকর্ষণ ছিল খোঁজ সম্পাদক সজল লস্করের একমাত্র পুত্র স্মিথ লস্কর তার নিজের সঞ্চয় বাক্সে সঞ্চিত পুরো অর্থ ঈদে দুস্থদের মুখে হাসি ফুটাতে ব্যয় করার জন্য সভাপতির হাতে তুলে দেয়। বাক্সে সংগৃহীত অর্থের পরিমাণ হল প্রায় 24,000 টাকা। উপস্থিত সবাই সজল তনয়ের এই মানবিক মানসিকতার ভূয়সী প্রশংসা করেন। সুপার মার্কেটে প্রতিদিন আমরা অসহায় মানুষকে এই ইফতারটা দিয়ে থাকি। প্রায় প্রতিদিন 100 থেকে 150 অসহায় মহিলারা এসে এখানে ইফতার করেন শিলচর, করিমগঞ্জ, এবং যারা সময় মতো বাড়িতে ফিরতে পারেন না ওনারা
ওনাদের জন্য এই ব্যবস্থাটা করে থাকি আমরা নিউ মার্কেটের সামনে। আজকে যেটা ব্যবস্থা করেছিলাম, এখানে আমাদের ক্লাবের সঙ্গে যারা অঙ্গাঙ্গিভাবে জড়িত বিভিন্ন ক্লাবের সদস্যরা এবং আমাদেরকে যারা ভালোবাসেন ওনারা থাকাতেই আমরা আজকে এই ইফতারটা করেছি। এছাড়া আর বিশেষভাবে সুমিত লস্কর আজকে এই আমার সঙ্গে দাঁড়ানো সুমিত লস্কর 29,960 টাকা দান করেছে এই ইফতারের অসহায় মানুষকে দেওয়ার জন্য। সামাজিক সংস্থার পক্ষ থেকে আমরা আজকে একটা ছোট্ট ইফতার মাহফিলের আয়োজন করেছি। সেখানে বিভিন্ন ধর্মাবলম্বী লোক আমাদের আমন্ত্রণে এখানে এসেছেন, ইফতার গ্রহণ করেছেন এবং আমরা রোজা এবং ইফতারের তাৎপর্য সম্বন্ধে আলোচনা করেছি। রোজা সম্বন্ধে আমরা আলোচনা করেছি যে এটা ইসলাম ধর্মের একটি পবিত্র কাজ, এটা একটা অবশ্য কর্তব্য পালনীয় জিনিস এবং রোজার দ্বারা আমাদের সবাইকে সংযম, ভ্রাতৃত্ববোধ এবং ভালোবাসা এই উপলব্ধিতে দিয়ে থাকে। এই মাসেই কোরআন শরীফ নাজিল হয়েছিল বা অবতীর্ণ হয়েছিল, তাই এই মাসের গুরুত্ব অনেক বেশি। আমরা ইসলাম ধর্মী মানুষেরা এই রোজাকে অত্যন্ত সুন্দরভাবে কঠোরভাবে পালন করে থাকি এবং আশা করি ভবিষ্যতে আমরা এই ধরনের। শেষ করার আগে বিশেষ খবর আরো একবার। অসমে অঘোষিত এমার্জেন্সি চলছে, অভিযোগ শিলচর জেলা কংগ্রেসের। মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য করছে একাংশ এসএইচজি, মনগড়া জিও ট্রেকিং। ফের মেহেরপুর সিটি হোমের জমি জবরদখলের চেষ্টা, সরব আবাসিকরা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।